তাহলে এর থেকে আমরা লাস্ট দিনে কি পড়ছিলাম? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাই না? অঙ্ক তো করছে রেগুলার। ঠিক আছে, একমাত্রিক গতির ক্ষেত্রে আর বক্রপথের গতির ক্ষেত্রে দুইটাই হয়ে গেছে না? দেখো এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে হিসাব করব, কিন্তু আমরা বলের নাম দিয়ে কি করবো বলতো, হিসাব করবো। ঠিক আছে, তাহলে এরকম আমাদের কিছু বল ছিল, যেমন স্প্রিং বল। স্প্রিং বল কিন্তু একটা স্থিতিস্থাপক বল। কেমন বল? কারণ হলো যে বলের জন্য কোনো একটা বস্তু বিকৃত করলে পূর্বের অবস্থায় ফিরে আসে, সে বলটাই কি বলা হয় বলতো? স্থিতিস্থাপক বল বলা হয় বা প্রত্যয়নী বল বলা হয়। বুঝতে পারছো? তাহলে ওই স্থিতিস্থাপক বল বা স্প্রিং বল দ্বারা আমরা কি করবো বলতো? কৃত কাজ প্রথমে আজকে দেখবো আমরা। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল কোনটা সেটার একটু আমরা কি করি বলতো, পরিচয় দেই, ওটা একটু আমরা শিখে আসি। তাহলে দেখো, ধরো এইটা আমাদের একটা স্প্রিং। এই স্প্রিংটা এখানে স্বাভাবিক অবস্থায় আছে। ঠিক আছে, এটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা। এই স্প্রিংটাকে আমরা টেনে ধরো এখন প্রসারিত করলাম। ঠিক আছে, টেনে আমরা প্রসারিত করলাম। দেখো একটু এক জায়গা থেকে দেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা ছিল আমাদের স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। ওকে, এই স্প্রিংটাকে আমরা কি করলাম, বাইরে থেকে বল প্রয়োগ করে টানলাম। তাহলে স্বাভাবিক অবস্থায় স্প্রিং এর প্রান্ত বিন্দু এখানে ছিল, মানে আগে ধরো প্রান্ত বিন্দুটা এখানে ছিল। তুমি এখন এই প্রান্ত বিন্দুটাকে কি করলা বলতো, বাইরে বাইরে থেকে বল প্রয়োগ করলা, বাইরে থেকে বল প্রয়োগ করে টানলা। তাহলে তুমি এখানে একটা এজেন্ট কর্তৃক ফোর্স দিয়েছো। এটাকে আমরা কি বলি বলতো? এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল। ওকে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে তুমি স্প্রিংটাকে একটু টানলা, ফলে স্প্রিংটার সরণ হইল। সরণটা কোন দিকে? এখান থেকে এইটুকু হইলো সরণ। সরণের দিক কোন দিকে? এই দিক বরাবর। এটা হলো কি বলতো? সরণ। বুঝতে পারছো? এখন তুমি যখন স্প্রিংটাকে ধরে এইভাবে টানবা, তখন তুমি হাতের একটা হাতে দেখবা যে এই স্প্রিংটা মনে হচ্ছে ভিতরের দিকে একটা বল প্রয়োগ করতেছে। তোমার হাত অনুভব করবে স্প্রিংটা ভিতরের দিকে তোমার একটা বাধা প্রদান করতেছে, অর্থাৎ তুমি তাকে বিকৃতি করতে চাচ্ছ, সে বিকৃতি করতে দিচ্ছে না, তুমি জোর করে কি করতেছো বলতো? তাকে বিকৃত করতেছো। বুঝছো? তাহলে তুমি যখন স্প্রিং এ স্বাভাবিক অবস্থা থেকে বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করতে চাচ্ছ, তখন ওই স্প্রিং এর অণুগুলোর ভিতরে আপনা আপনি একটা বিকৃত প্রতিরোধকারী বল উৎপন্ন হয়, যেটা তোমার বাহ্যিক বলের বিপরীত দিক বরাবর কাজ করে। ঠিক আছে, কতটুকু বল উৎপন্ন হবে? এক্স্যাক্টলি তুমি যে পরিমাণ বাহ্যিক বল এখানে প্রয়োগ করবে তার সমান, কিন্তু কি বলতো, বিপরীত দিক বরাবর একটা বল উৎপন্ন হবে। এবং তোমার বাহ্যিক বল অপসারণের সাথে সাথে এই বিকৃত প্রতিরোধকারী বলের কারণেই স্প্রিংটি পুনরায় কোথায় চলে আসবে বলতো? পূর্বের অবস্থায় চলে আসবে। বুঝছো? তাহলে এখন এই বলটাকে, বিকৃত প্রতিরোধকারী বলকে বলা হয় স্প্রিং বল, বা আরেকটা নাম হলো প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। ঠিক আছে, প্রত্যয়নী। যদি বলো যে প্রতি একক ক্ষেত্রফলে বাধা দানকারী বল, ঠিক আছে, তাহলে ওটা হবে কি বলতো? পীড়ন বল। এফ বা কে ক্ষেত্রফল নাই। বুঝছো? হ্যাঁ, আমরা শুধু স্প্রিং এর ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল যদি চিন্তা করো, কিন্তু আমরা তো প্রতি একক ক্ষেত্রফলে চিন্তা করতেছি না এই বল কতটুকু উৎপন্ন হয়েছে। তাহলে তুমি বাধা দানকারী বলটা যদি এখন তুমি প্রতি একক ক্ষেত্রফলে চিন্তা করো, তাহলে সেটা কি হয়ে যাবে? পীড়ন হয়ে যাবে। বুঝছো কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, তখন প্রত্যয়নী বলটা পীড়ন বল, কারণ এই পীড়ন বল ছিল কি বলতো? বাধা দানকারী বল ছিল। বুঝছো? তাহলে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স মানে এটা পুনরায় রিস্টোর করবে, আগের অবস্থায় ফিরে আসবে। বুঝছো?
তাহলে প্রত্যয়নী বল, স্প্রিং এর ক্ষেত্রে প্রত্যয়নী বলকে বলা হয় কি বলতো? স্প্রিং বল। স্প্রিং এর নিজস্ব বল, এটা নিজে উৎপন্ন হবে, ভিতরে উৎপন্ন হবে। ঠিক আছে, এখন দেখো মজার ব্যাপার হলো, দেখো তুমি এই স্প্রিংটাকে বাহ্যিক বল প্রয়োগ করে স্প্রিং এর কণাগুলো সরণ ঘটছিল কোন দিকে? এই দিক বরাবর না? প্রত্যয়নী বল উৎপন্ন হচ্ছে কোন দিক বরাবর? তার বিপরীতে। তাহলে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পরের কি হয় বলতো? বিপরীত দিক হয়। এখন ধরো তুমি যদি সংকুচিত করতে চাও, ধরো স্প্রিংটা এখন বাইরে থেকে বল প্রয়োগ করে এভাবে ঠেলে সংকুচিত করছো, এভাবে বাইরে থেকে বল এটাকে ঠেলে সংকুচিত করছো, এই জায়গায় চলে আসছে। তাহলে সাম্য অবস্থা ছিল কোথায়? এইখানে। এখান থেকে স্প্রিংটাকে টেনে তুমি কি করছো বলতো? সংকুচিত করছো। তাহলে এখানে তোমার সরণ কতটুকু? এখান থেকে এইটুকু, এটা হলো কি বলতো? সরণ। বাহ্যিক বল প্রয়োগ করছো কোন দিক বরাবর? বাহ্যিক বল প্রয়োগ করছো এই দিক বরাবর, এক্সটার্নাল ফোর্স। বুঝছো? তাহলে তুমি যখন এই দিক বরাবর একে বাহ্যিক বল প্রয়োগ করে একে সংকুচিত করতে চাবা, তখন দেখবে স্প্রিংটা তোমাকে এই বল হাতের উপর মনে হচ্ছে একটা বাইরের দিকে ঠেলতেছে, মনে হবে না? এটা তুমি এরকম করে ঠেলে ওকে সংকুচিত করতে চাবা, তুমি দেখবে স্প্রিংটা মনে হচ্ছে তোমাকে এই দিক বরাবর একটা বাহ্যিক বল দিচ্ছে। বুঝছো? তার মানে এই সরণের বিপরীত দিক বরাবর একটা আর একটা বল উৎপন্ন হবে, ওটাকে আমরা কি বলবো বলতো? প্রত্যয়ী বল বা স্প্রিং বল। বুঝছো? এফএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে প্রত্যয়ী বলটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, সরণ এইদিকে, প্রত্যয়ী বল কোন দিকে? এইদিকে। তাহলে প্রত্যয়ী বলটা সরণের কি বলতো? বিপরীত দিকে হয়। এখন আমাদের বিজ্ঞানী হুক স্থিতিস্থাপকতার এই ধর্ম ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই প্রত্যয়ী বলের সাথে সরণের একটা কি দিয়েছে বলতো? সম্পর্ক দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন যে প্রত্যয়ী বল বা স্প্রিং বলের মান সরণের সমানুপাতিক, কিন্তু কি বলতো? দিক বিপরীত। দেখো তুমি এই স্প্রিংটাকে ধরো সাম্য অবস্থা এইটুকু ছিল, তুমি অল্প একটু টেনে ছেড়ে দিবা, দেখবে স্প্রিংটা যত দ্রুতিতে সাম্য অবস্থায় ফিরে আসে, একটু বেশি বল প্রয়োগ করে কি করবে বলতো? ছেড়ে দিবা, দেখবা তার থেকে বেশি দ্রুত সাম্য অবস্থায় ফিরে আসতেছে। আরো বেশি সরণ ঘটাবা, দেখবা আরো দ্রুত কি আসতেছে বলতো? সামনের দিকে আসতেছে। তবে হ্যাঁ, একটা কথা আছে, তার স্থিতিস্থাপক সীমার ভিতরে থাকতে হবে। সীমার বাইরে চলে গেলে দেখবা একটা টেনে ছেড়ে দিছে, বিকৃত হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে ওটাকে আমরা কি বলছি? স্থিতিস্থাপক সীমা। যে অবস্থায় গেলে বস্তুটিকে বিকৃত অবস্থার পূর্ব অবস্থায় ফিরে আসে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি যত বেশি সরণ ঘটাবা, বাইরে থেকে তত বেশি বল প্রয়োগ করা লাগবে। তার মানে আমাদের প্রত্যয়ের বলে কি হবে? তত বেশি উৎপন্ন হবে। তাহলে সরণ যত বেশি, বল তত কি বলতো? বেশি। কিন্তু একটা আরেকটার কি বলতো? বিপরীত। তাহলে এখান থেকে বিজ্ঞানী হুক আমাদের বলেছেন যে এই যে প্রত্যয়নী বল যেটা আছে, এটা সরণের সমানুপাতিক, কিন্তু বলতো বিপরীত দিকে। সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে প্রত্যয়নী বল বা স্প্রিং বল এফএস ইজ ইকুয়াল কি বলতো? মাইনাস এক্স। স্প্রিং এর জন্য প্রত্যয়নী বলকে বলা হয় স্প্রিং বল। বুঝছো? এই আর কি, এটুকু মনে থাকবে। তাহলে এটাই আমাদের কি বলতো? স্প্রিং বল। এই স্প্রিং বল দ্বারা আমরা এখন কি করব বলতো? কৃত কাজের হিসাব করব। তাহলে বলো স্প্রিং বল কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? সরণ পরিবর্তন হলে এটা কি হয়ে যাবে বলতো? পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আমরা কি করবো বলতো? হিসাব করব। বুঝছো কি বলছি? আচ্ছা, এখন দেখো, এখন আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এখন এখানে আমরা একটা কি করি বলতো? ফাইনাল স্প্রিং অঙ্কন করি। ধরো এটা আমাদের একটা কি বলতো? স্প্রিং। এটাকে আমরা টেনে প্রসারিত করতেছি। তাহলে এটা ছিল আমাদের কি বলতো? সাম্য অবস্থা। সাম্য অবস্থায় যে তার প্রাথমিক সরণ, এটাকে আমরা কি করলাম বলতো? এক্স আই। এটা ইকুয়াল কত হবে বলতো? 0। কারণ সাম্য অবস্থা স্প্রিং এর মুক্ত প্রান্ত এখন কি আছে বলতো? ওখানে আছে। ইনিশিয়াল সরণ কত বলতো? 0। তাহলে এখান থেকে আমরা কি করলাম বলতো? এই প্রান্তটাকে এখান থেকে এইখানে নিয়ে গেলাম। তাহলে এখানে যে আমাদের যে সরণ, এটা আমাদেরকে, এটাকে আমরা নাম দিলাম কি বলতো? এক্স এ। কতটুকু সরণ ঘটাইছে? এখান থেকে এইটুকু আমরা ধরলাম এক্স পরিমাণে সরণ ঘটাইছে। তাহলে দেখো এই যে এখানে আমি দুইটা পয়েন্ট বেশি করে দিচ্ছি। এটা এক্স আই ছিল, তার মানে এটাও কি হবে বলতো? এক্স আই। এটা আমাদের কি হবে বলতো? এক্স এ। এটা এক কথা আমাদের কি বলতো? সাম্যাবস্থা। এটা কেমন অবস্থা? সাম্যাবস্থা। ঠিক আছে। তাহলে এই যে সাম্যাবস্থায় প্রাথমিক সরণ ছিল এটা, এখান থেকে টেনে আমরা এই জায়গায় নিয়ে গেছি, এটা আমাদের কি বলতো? এক্স এ। এটা এখান থেকে এইটুকু আমাদের যে সরণ ছিল, এই সরণের মান হলো আমাদের এক্স। এই সরণের মান কত আমাদের? এক্স। ঠিক আছে, একবারে ভেক্টর আকারে দেখো। এবং দিক কোন দিকে? এই দিক বরাবর আমরা সরণ করছি, এই দিক বরাবর আমাদের কি হবে বলতো? হ্যাঁ।
তাহলে এখান থেকে দেখো আমরা এখন দুইটা বলের দিক আমরা এখানে কি করব বলতে দেখাবো। যে আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি এই দিক বরাবর, এটা হলো আমাদের এক্সটার্নাল ফোর্স। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে যখন আমরা এটাকে সরণ ঘটাইছি তখন এই সরণের বিপরীত দিকে কি হয়েছে বলতো, স্প্রিং এর একটা প্রত্যনী বল উৎপন্ন হয়েছে, রাইট? কোন সমস্যা আছে? আচ্ছা, এখন দেখো এই স্প্রিংটা যখন আমরা টেনে টেনে স্প্রিংটাকে যখন আমরা টেনে প্রসারিত করতেছিলাম, বুঝছো, তার কোনো একটা মুহূর্তে এখানে ধরো যে সরণটা আসে, কোনো একটা মুহূর্তে এই জায়গাতে আমরা কি করছি বলতো, স্প্রিংটা এই বিন্দুতে নিছি, আমরা এই বিন্দুর কি নিছি বলতো, সরণ নিয়েছি, বুঝছো? তাহলে এই স্প্রিংটা কোন একটা মুহূর্তে একটা সরণ, আমরা নির্দিষ্ট সরণ ধরলাম, এই সরণটা ধরো এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এই সাম্য অবস্থার থেকে এখান থেকে এইটুকু যে সরণ ছিল, এই সরণটাকে আমরা কি বললাম বলতো, ধরো আর বলে নিলাম। কতটুকু বলে নিলাম? আর। ওকে, তারপরে এখান থেকে ক্ষুদ্র একটা সরণ আমরা এই পর্যন্ত কি করে নিলাম বলতো, বিবেচনা করে নিলাম। এখান থেকে এইটুকু আমাদের ক্ষুদ্র সরণ, অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা পরবর্তীতে একটা কি করলাম বলতো, ক্ষুদ্র সরণ কল্পনা করবো, এটাকে আমরা কি বললাম বলতো, ডিআর। বুঝছো কোনো সমস্যা আছে? তাহলে এখন যদি এই যে আর দূরত্বে এখানে যদি যাই আমরা, সাম্য অবস্থা থেকে আর দূরত্বে গেছে, তাহলে সাম্য অবস্থা থেকে আর দূরত্বে আর সরণের জন্য আমাদের কতটুকু কাজ হবে আমরা বার করতে পারবো না, কতটুকু বল উৎপন্ন হবে এটা আমরা বার করতে পারবো না। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে সাম্যাবস্থা থেকে আর দূরত্বে স্প্রিং বল এফএস ইকুয়াল এফএস ইকুয়াল কি জানো হয়, সূত্রে জানো কি হয়, মাইনাস কে ইন্টু এক্স। তাহলে এখানে আমাদের সরণ কতটুকু হয়েছে, আর পরিমাণ সরণ হয়েছে, বুঝছো? তাহলে এফএস ইকুয়াল মাইনাস কে ইন্টু কত আসছে বলো তো, আর। তারপরে আমরা এখান থেকে এটুকু ক্ষুদ্র সরণ নিলাম। কেন ক্ষুদ্র সরণ নিলাম? আমরা গত দিনে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে দেখছিলাম আমরা ক্ষুদ্র 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 অংশ ভাগ করছিলাম সরণ, কারণ কি বলটাকে ধ্রুব রাখার জন্য। আমরা যদি কৃত কাজটা বার করতে চাই তাহলে আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন জানি, তাই না? তাহলে এই জন্য আমরা এখান থেকে এটুকু কি নিয়েছি বলতো, ক্ষুদ্র সরণ নিয়েছি। তাহলে এখন যদি আমরা যদি ডিআর ক্ষুদ্র সরণের জন্য, এখন যদি আমরা ডিআর ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ নিতে চাই, সরণের জন্য কৃত কাজ, তাহলে ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ এটা আমাদের কি হবে, ডিডব্লিউ সমান কত হবে, বল হলো আমাদের এফএস, বল হলো আমাদের কি এফএস, আর সরণ আমাদের কত, ডিআর। বুঝছো? তাহলে আমাদের ডিডব্লিউ ইকুয়াল এফএস ইনটু কি আসলে বলতো, ডিআর। ক্ষুদ্র সরণ দ্বারা আমরা কি করলাম বলতো, কৃত কাজ বের করে নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করো তো, এই এফএস সমান আমরা কি জানি, মাইনাস কি আর ইনটু কত আসলে বলতো, ডিআর। বুঝছো? হ্যাঁ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। কেন ঋণাত্মক হলো? কারণ দেখো সরণটা এই দিক বরাবর আর স্প্রিং বলটা কোন দিক বরাবর, এই দিক বরাবর। এই যে এখানে কি চলে আসছে, এফটা ঋণাত্মক চলে আসছে। আচ্ছা দেখো এখানে আরেকটা কথা, ডিডব্লিউ ইকুয়াল কি এফএস ইনটু ডিআর। তাহলে আমরা তো জানি ডিডব্লিউ ইকুয়াল কি বল ইনটু সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কি বলতো, কস। বল ও সরণের মধ্যবর্তী কোণের, এখন তোমার মনে হচ্ছে ভাই সরণ এইদিকে বল এইদিকে, আমি এখানে cos 180 ডিগ্রি বসাই, তাহলে তুমি এখানেও ঋণাত্মক ধরে নিলা, আবার এখানেও যা ঋণাত্মক ধরে নিলা, দুইটা ঋণাত্মক করলে তো হবে না। তাহলে আমরা তো বলটা তো আগে বার করে নিয়েছি যে বল যেটা সেটা আমাদের কি বলতো, ঋণাত্মক বল। তাহলে এখানে আর নতুন করে আমাদের দিক টিক দেখানোর দরকার আছে না, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এখন টোটাল সরণের জন্য কি করি বলতো, কৃত কাজটুকু বার করতে চাই, যে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত বা এক্স ফাইনাল সরণের জন্য মোট কৃত কাজ, সরণের জন্য মোট কৃত কাজ
তাহলে উভয় পাশে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সামেশন অফ এত ইকুয়াল কি সামেশন অফ মাইনাস কে ইনটু আর, তারপর কি আসবে বলো তো, ডি আর। বুঝলে? কোনো সমস্যা আছে? তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, টোটাল কৃতকাজ ডাব্লিউ সমান তুমি কি লিখবা, মাইনাস কে সামেশন অফ, হ্যাঁ লিমিট দেওয়া লাগবে, এক্স ইনিশিয়াল থেকে কত আসবে, এক্স ফাইনাল। তাহলে এখান থেকে আমাদের কত, এক্স ইনিশিয়াল থেকে কি আসলো বলো তো, এক্স ফাইনাল, আর ইনটু কি আসলো বলো তো, ডি আর। ও আচ্ছা, এগুলো আমরা এক্স দিছি আর এগুলো আমরা কি দিছি বলো তো, আবার আর দিছি, আলাদা আলাদা সহগ দিয়ে আসছে। এখান থেকে এইটুকু ধরো, এইটুকু আর এখান থেকে এইটুকু আমাদের ক্ষুদ্র সরণ ছিল কি বলতো, এক্স। আচ্ছা টোটাল সরণ এটা এখন দেওয়ার দরকার নেই, দেখো এটা ধরো এক্স আর এখান থেকে এইটুকু ধরো কি বলতো, ডিএক্স। এখানে এক্স লেখো, এক্স, এখানে লেখো ডিএক্স, কে এক্স, তারপর কি আসে বলতো, ডিএক্স, এক্স, তারপর কি লেখো বলতো, ডিএক্স, এক্স, তারপর কি দেবো বলতো, ডিএক্স। সমস্যা হতো না, হ্যাঁ। ওই আর স্কোয়ার ডিভাইডেড বাই কি আসতো বলতো, 2 চলে আসতো। এখানে তোমার সরণ কত হতো বলতো, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত। সরণের জায়গায় তুমি এটাও যেহেতু সরণই, তাহলে আর এর জায়গায় এক্স বসাই দিলে একই জিনিস চলে আসতো। বুঝছো, কোনো সমস্যা ছিল না। তা যাই হোক, যাতে দেখে বিশ্রী না লাগে এই জন্য সাজে দিলাম আমরা, বুঝছো? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমাদের টোটাল জিনিসটা আসলে কত আসে। তাহলে অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল মাইনাস কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত আসে বলতো, 2। তার মধ্যে লিমিট হলো এক্স আই থেকে এক্স এফ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল মাইনাস কে, এটা বসাও, এক্স এফ স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল, দেখো তুমি যদি এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস মাইনাস হাফ যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে, কে অথবা হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এই মাইনাসটাকে কি করছে বলতো, কমন নিছি। ভিতরে দেওয়া যায় তার কমন নয় কি বলতো, একই কথা। এটা যদি এখানে চলে আসে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? আর মাইনাস কমন হলে এটার সামনে কি আসবে, মাইনাস চলে আসবে, আর এটার সামনে কি চলে আসবে, প্লাস চলে আসবে। তাহলে এইটা আমাদের কি বলতো, স্প্রিং বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন। ঠিক আছে? কোনো সমস্যা আছে? এটুকু তোলো, বোর্ড ক্লিয়ার করো, মুছে দিতে হবে। দেখো একটা জিনিস রিমেম্বার, হ্যাঁ এটা হলো রিমাইন্ড, এটা অবশ্যই মনে রাখতে হবে। এক্স আই যেটা আছে এটা আমাদের, এটার নাম কি, এটা হলো আমাদের সাম্যাবস্থা থেকে প্রাথমিক সরণ বা আদি সরণ, বুঝছো? আর এক্স এফ যেটা আছে এটা হলো সাম্যাবস্থা থেকে চূড়ান্ত বা শেষ, একই কথা, চূড়ান্ত সরণ। আর দেখো, যদি সাম্যাবস্থার, ঠিক আছে, এক্স আই পজিটিভ হবে যদি ওই দূরত্বটা সাম্যাবস্থা থেকে ডান দিকে হয়, বুঝছো? শোনো, সাম্যাবস্থা থেকে ডান দিকে হলে এক্স আই এবং এক্স এফ উভয়ই কি বলতো, পজিটিভ। আর যদি বাম দিকে হয় তাহলে কি আসবে, নেগেটিভ। সাম্যাবস্থা থেকে বাম দিকে। এখন তুমি যদি উল্টাটা ধরে করো, যে আমি ডান দিকে নেগেটিভ ধরবো বাম দিকে পজিটিভ ধরবো, হবে সমস্যা, বুঝছো? কিন্তু আমরা সাধারণত ডান দিকে পজিটিভ আর বাম দিকে কি হবে বলতো, নেগেটিভ ধরে করব। তাহলে ওখানে যখন আমরা কি করব, লিমিট বসাবো, লিমিট বসানোর সময় অবশ্যই আমরা কি করব বলতো, চিহ্ন সহ বসাবো, বুঝছো? এ বোঝা গেল কি বললাম, চিহ্ন সহ বসাবো, অর্থাৎ এক্স আই এবং এক্স এফ এর চিহ্ন সহকারে আমরা কি করবো বলতো, লিমিট বসাবো। হ্যাঁ, সামনের দিনে যখন ম্যাথ করবো আমরা সবই বুঝতে পারবা, লিখে রাখো, সবই বুঝতে পারবো। আজকে শুধু আমরা সবগুলো থিওরি পরে একবার থিওরি গুলো শেষ দিয়ে দেবো, তারপরে সামনের দিনে খালি শুধু ম্যাথ করবো, পুরো ক্লাস ম্যাথের উপর দেবো। সেটাই করবো। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই স্প্রিং বল দ্বারা এই কাজের পরিমাণটা ধনাত্মক হতে পারে, কাজের পরিমাণটা
ঋণাত্মক হতে পারে, কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে, এটা একটু বোঝার চেষ্টা করে দেখো। আচ্ছা দেখো তো, যদি আমাদের এক্স আইটা এটা মানটা যদি এক্স এর থেকে বড় হয়, তাহলে বর্গও কি হবে, বড় চলে আসবে না? অর্থাৎ এরকম যদি হয়, আমি একটু এটা মিশাই দেই, কি বলো, বুঝছো তো নাকি? তাহলে জাস্ট মনে রাখো যে এক্স আইটা কি সাম্য অবস্থার থেকে সরণ, এক্স এফটা কি সাম্য অবস্থার থেকে চূড়ান্ত সরণ। দুইটা সরণ কোথা থেকে, সাম্য অবস্থার থেকে, এর এখান থেকে এটা সরণ, এটা। তাহলে যদি সাম্য অবস্থা, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আগে দেখাই দিয়ে পরে ওটাতে আসতেছি। যদি যদি এমন হয় যে এক্স আই ইকুয়াল যদি কি হয় বলতো জিরো হয়, অর্থাৎ স্প্রিংটা সাম্য অবস্থায় জিরো ছিল, ওখান থেকে টেনে কি করছে বলতো এক্স পরিমাণ প্রসারিত করছে। যে স্প্রিংটা এরকম ছিল, টেনে এক্স পরিমাণ প্রসারিত করছো। এই তো কেসটা হলো এরকম, যে এইরকম ছিল, জাস্ট টেনে কি করছে বলতো এক্স পরিমাণ প্রসারিত করছে, একবারই প্রসারিত করছো, দুইবার প্রসারিত করো নাই, যে প্রথমে এতটুকু তারপর আবার এতটুকু করছি। এটা প্রথমে এতটুকু তার মানে কি সাম্য অবস্থা থেকে ইনিশিয়াল সরণ এত, তারপর আবার এতটুকু করছি, তার মানে কি করবে সাম্য অবস্থা থেকে ফাইনাল সরণ নিবা, ওইভাবে হবে। কিন্তু অত কিছু করো না, তুমি সাম্য অবস্থা থেকে সরাসরি একটা কি করছো বলতো সরণ ঘটাইছো, মানে এক্স আই কত বলতো শূন্য, আর এক্স এফ কত হবে, এই সাম্য অবস্থা থেকে যতটুকু সরণ ঘটাইছো এক্স পরিমাণ হবে। বুঝছো? সেক্ষেত্রে আমরা যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডাব্লু বার করতে চাই, ডাব্লু সমান কত আসবে, হাফ কে এক্স আই এর মান কত বলতো, কত, হ্যাঁ এক্স আই কত বলতো, জিরো, মাইনাস এক্স এফ এর উপর কি আসলো বলতো স্কয়ার, তাহলে মাইনাস হাফ কে এক্স এফ এর মান কত, এক্স ছিল না, তাহলে এক্স এর উপর স্কয়ার করো, তাহলে কত আসবে হাফ কে এক্স স্কয়ার। তাহলে তোমরা 9 10 মনে হয় এটা দেখে আসো, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কি মাইনাস হাফ কে এক্স স্কয়ার, এটা পরে আসছো না, এই আর কি। তা যখন এটা কি ছিল বলতো, যে একবারে টেনে একবারে প্রসারিত করছো, সাম্য অবস্থা থেকে একবারে এক্স পরিমাণ কি করছো বলতো প্রসারিত করছো, ইনিশিয়াল সরণ শূন্য আর ফাইনাল সরণ কত এক্স, বুঝছো? সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা এটা তো জিরোই, সাম্য অবস্থা থেকে ফাইনাল কত এক্স। এখন দেখো ওটা একটা দেখলাম, এটা হলো 1 নাম্বার কেস। হ্যাঁ কাজ ঋণাত্মক। শোনো স্প্রিং কে যখনই কি করবা বলতো প্রসারিত করবা, হ্যাঁ তখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আচ্ছা যাই হোক আসতেছি একবারে আসতেছি, দাঁড়াও একটা একটা করে লিখি তাছাড়া বুঝবা না। যদি এমন হয় দেখো 2 নাম্বার কেস, তাহলে যদি এক্স আই ইজ লেস দেন এক্স এফ, বা এক্স আই এর উপর স্কয়ার ইজ লেস দেন এক্স এফ এর উপর কি আসে বলতো স্কয়ার হয়, এর অর্থ কি দেখো, ইনিশিয়াল সরণটা ফাইনাল সরণ থেকে কি বলতো কম, যে আদি সরণটা যদি শেষ সরণ থেকে কি হয় বলতো কম হয়, তার মানে শেষ সরণটাই বেশি, শেষ সরণটা কি বলতো, তাহলে শেষ সরণটা যদি কি হয় বলতো বেশি হয়, তাহলে কি হবে, দূর, সাম্যাবস্থা থেকে আদি সরণ শেষ সরণ অপেক্ষা কম হলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ও ঋণাত্মক, স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি আসবে বলতো ঋণাত্মক। ঠিক আছে, কোন সমস্যা আছে, এখানে বসাও খালি দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এখন বলো, তাহলে ধরো একটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থার থেকে তুমি এটাকে তাহলে কি করছো বলতো প্রসারিত করছো, কি করছো বলতো প্রসারিত করছো। তাহলে সাম্য অবস্থায় তার সরণ কত ছিল বলতো এক্স পরিমাণ, মানে জিরো ছিল, জিরো থেকে তুমি কি করছো বলতো প্রসারিত করছো, তাহলে শেষ সরণটা কি হয়েছে বলতো বেশি হয়ে গেছে না, তাহলে শেষ সরণটা যদি কি হয় বলতো বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কাজটা আমরা কি পাবো বলতো ঋণাত্মক পাবো। বুঝছো? তিন নাম্বার কেস,
হ্যাঁ, যদি xf is greater than less than, আচ্ছা xi দেখাই, xi is greater than কি হয় বলো তো, xf হয় এত, বা xi স্কয়ার is greater than কি হয় বলো তো, xf স্কয়ার হয়। অর্থাৎ সাম্যাবস্থা থেকে আদি সরণ শেষ সরণ অপেক্ষা বেশি হলে, সাম্যাবস্থা থেকে আদি সরণ শেষ সরণ অপেক্ষা বেশি হলে কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। বুঝছো? আমরা এগুলো নিয়ে ডিটেলস অঙ্ক করবো আমরা সামনের দিন, ওকে? আমরা আজকে একটু থিওরি গুলো শেষ দিই, একদিনে থিওরি শেষ দিই, বেশি বাকি সব করি। তাহলে এটা স্প্রিং বল দ্বারা কৃত কাজ বার করলাম। আচ্ছা বলো তো ভাইয়া, আমরা যদি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বার করতে চাইতাম, বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ বার করতে চাইতাম, তাহলে সেটা কি হতো বলো? স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ। আচ্ছা, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, এটাকে কি বলা হবে? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ না? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বলের বিপরীতে তো আমরা কি করব? বাহ্যিক বল প্রয়োগ করব। বুঝতে পারছো? তাহলে বলো, স্প্রিং বল দ্বারা কৃত কাজ যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো না স্প্রিং বল দ্বারা কৃত কাজ আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ একটা আরেকটার কি হবে? বিপরীত হবে, দিক বিপরীত হবে, বল বিপরীত দিকে না। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল কৃত কাজ কি হবে? স্প্রিং বল দ্বারা কৃত কাজের কি বলতো সমান, কিন্তু একটা আরেকটার বিপরীত। তাহলে বলো, এটা সমান আমরা কি পাইছি? এটা পাইছি না? তাহলে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এক্সটার্নাল সমান কত আসবে? হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস কি বলতো এক্স আই স্কোয়ার। তাহলে স্প্রিং বল দ্বারা হলে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, আর স্প্রিং বলের বিপরীতে হলে জাস্ট চেঞ্জ কোথায় দেখো, এটা ছিল আগে, এটা ছিল পরে স্প্রিং বল। আর বাহ্যিক বল দ্বারা হলে কি হবে? এক্স এফ মাইনাস এক্স আই। জাস্ট এখানে কি করবো বলো তো, উল্টে দেবো। হ্যাঁ, ওটা ওটা করলে হবে। তুমি একটা মনে থাকলে তো, তুমি মনে রাখবো সবসময় একটা, যে স্প্রিং বল দ্বারা কৃত কাজে ইনিশিয়ালটাই কি বলতো আগে, আর বাহ্যিক হলে তাহলে কি হবে? ফাইনালটা আগে হবে। শেষ। বুঝছো? চলো। হয়েছে? এই পাশে মিশালাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত
কাজ। মহাকর্ষ বল কি সেটা একটু দেখো। ধরো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলা হয়? মহাকর্ষ বল। এখানে তুমি কি করছো, এমন ভরের একটা বস্তু নিয়েছো, কিছু দূরে এইখানে একটা আমাদের আর একটা বস্তু আছে, এই বস্তুর ভর কত বলতো? এম। ওকে, এ বিন্দুতে একটা কি আছে বলতো? এম ওয়ান ভরের বস্তু আছে। বি বিন্দুতে একটা কি আছে? M2 ভরের বস্তু আছে। তুমি এখন M2 ভরের বস্তুকে তুমি ধরো জোর করে কি করতেছে বলতো? M2 ভরের বস্তুটাকে এখান থেকে এই দিক বরাবর সরাচ্ছ, সরায় বৃত্ত থেকে কোথায় নিয়ে গেছো বলতো? সিতে নিয়ে গেছো। বুঝছো? বৃত্ত থেকে কোথায় নিয়ে গেছো? সিতে নিয়ে গেছো। এ বিন্দু থেকে আমাদের এই যে বা বি বিন্দুর যে বস্তুটা আছে সেটা আমাদের ইনিশিয়াল একটা সরণে ছিল। এই সরণটাকে আমরা কি বললাম বলতো? R1। ওকে, বা RI, ইনিশিয়াল সরণ। আর এখান থেকে এইটা আমাদের একটা দূরত্ব ছিল, এটাকে আমরা কি বললাম বলতো? RF। অর্থাৎ বি বস্তুটা অর্থাৎ M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুতে আগে RI দূরত্বে ছিল, তাকে আমরা কোথায় নিয়ে গেছি বলতো? RF দূরত্বে নিয়ে গেছি। এখন এই RI থেকে RF দূরত্বে নিয়ে যেতে তোমার কৃত কাজ কত, এটা কি করতে হবে বলতো? বের করে দেখাতে হবে। কোন বল দ্বারা আমরা কৃত কাজ নেব? মহাকর্ষ বল দ্বারা। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে নেওয়ার সময় এই গতিপথের মাঝখানের কোন একটা বিন্দু আমরা ধরলাম কোথায় বলতো? এইখানে। এই যে বি বস্তুটাকে আস্তে আস্তে এখানে নিয়ে যাচ্ছ না, আর মাঝখানে ধরো কোন একটা বিন্দুতে এখানে নিয়ে গেছে, তাই না? ওই বিন্দুটা ধরো সাম্য অবস্থার থেকে আর দূরত্বে ছিল। কত দূরত্বে ছিল? আর দূরত্বে। ঠিক আছে, তাহলে বি থেকে সি তে M2 ভরের বস্তুটাকে নিতে, M2 ভরের বস্তুটাকে নিতে তার গতিপথের মাঝখানে কোন একটা বিন্দু আমরা এটা ধরলাম, এটা কি বলতো? ডি বিন্দু, তাই না? তাহলে এই যে ডি বিন্দুতে M2 ভরের বস্তুটা যখন গিয়েছে তখন এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আসে না? তার এই দূরত্বে এর উপর মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল মানে কি? মহাজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। কোন বল? মহাকর্ষ বল সবসময় কি হয়? আকর্ষণ ধর্মী হয়। কেমন হয়? মহাকর্ষ বল কখনো বিকর্ষণ ধর্মী হয় না। শুনছো কখনো যে মহাকর্ষ বল বিকর্ষণ ধর্মী হয়? অভিকর্ষ বল মহাকর্ষ বল এগুলো কি হয় বলতো? আকর্ষণ। এ বলে আছে যে নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছেন, এই মহাবিশ্বের যে ভর আছে এমন যে কোনো দুটি বস্তু পরস্পরকে কি করে বলতো? আকর্ষণ করে। আকর্ষণ বল মানে বস্তু দ্বারা ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বল বলা হয়েছে। কিন্তু তড়িৎ বল যখন বলা হয় যে দুটি চার্জ যদি নির্দিষ্ট দূরত্বে রাখা হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তুমি বিপরীত ধর্মী হয় তাহলে কি করবে? আকর্ষণ করবে। আর সমধর্মী হলে কি করবে? বিকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষ বল সর্বদা কি হয় বলতো? আকর্ষণ ধর্মী। অর্থাৎ এই ভরের বস্তু এবং এই ভরের বস্তু দুটো বস্তু যদি পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে রাখে, এই বস্তু এই বস্তুকে কি করবে? আকর্ষণ করবে। আবার এই বস্তুকে এই বস্তু কি করবে? আকর্ষণ করবে। সমান বলে কি করবে বলতো? আকর্ষণ করবে। তাহলে এই বস্তুর জন্য এই বস্তুর উপর যে আকর্ষণ বল, এই বলের দিক কোন দিক বরাবর হবে বলতো? এই দিক বরাবর। এটা আমাদের কি হলো বলতো? ওই আর দূরত্বে যখন বস্তুটা ডি বিন্দুতে গেল, ওই ডি বিন্দুতে এই বস্তুর উপর মহাকর্ষ বল এটাকে আমরা কি ধরে নিলাম বলতো? এফ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স। বুঝছো? এই মহাকর্ষ বল দ্বারা তোমার কি করতে হবে? কাজ বার করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা একটু যদি আমরা পরিচয় দিয়ে দেই যে M2 ভরের বস্তুর আদি সরণ, আদি সরণ এটা আমাদের কত? RI। M2 ভরের বস্তুর শেষ সরণ এটা আমাদের কি বলতো? RF। বুঝতে পারছো? তাহলে M2 ভরের বস্তুকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নেওয়ার পথে কোনো এক বিন্দু ধরা হয় ডি। বুঝছো? কোন এক বিন্দু আমরা ধরলাম কি বলতো? ডি। হ্যাঁ, যা আমি আসতেছি, ওগুলোতে আসতেছি, এখন ওখানে আসিনি, দাঁড়াও। তাহলে এই বিন্দুটাকে আমরা কি ধরলাম? ডি বিন্দু ধরলাম। বুঝতে পারছো? যা
এমন ভরের বস্তু হতে আর দূরে। বুঝছো? পরিচয়টা দিলাম যাতে প্রমাণটা পড়তে গিয়ে কোনো ঝামেলা না হয়। এখন তুমি যখন বি থেকে সিতে একটা বস্তুকে নিয়ে গেছো, সে কি এমনি এমনি যাবে? এই বস্তুকে তো আকর্ষণ করে ধরে রাখছিল, তুমি ওকে তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, তাহলে তোমাকে একটা কি করতে হবে বলো তো? এক্সটার্নাল ফোর্স দিতে হবে। এদিক বরাবর একটা কি দিতে হবে? এক্সটার্নাল ফোর্স দিতে হবে, যে বাহ্যিক বল। ঠিক আছে, এখন কতটুকু ফোর্স দিতে হবে? এই যে এই বস্তুটা এখানে ছিল, ধরো এখানে নিয়ে গেছি আমরা, তাহলে এই বিন্দু এই যে এই বস্তু থেকে এই বস্তুটা আর দূরত্বে ছিল, তাহলে আর দূরত্বে যদি থাকে তাদের মাঝখানে একটা কি থাকবে? মহাকর্ষ বল থাকবে। তোমাকে মহাকর্ষ বলের সমান একটা বল এই দিক বরাবর দিতে হবে, তাহলে বস্তুটি দেখবে সমবেগে এখান থেকে কোথায় যাবে? এইখানে যাবে। ঠিক আছে, সি বিন্দুতে এখানে একটা কথা লিখে নিবা, সমবেগে নেওয়ার পথে। কেমন বেগে? সমবেগে নেওয়ার পথে। তাহলে সমবেগে নিলাম, তার মানে কি এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স পরস্পর কি হয়ে যাবে বলতো? সমান হয়ে যাবে, কিন্তু একটা আরেকটা কি বলতো? বিপরীত। বুঝতে পারছো কি বলছি? এখন বলো, আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা দূরত্বের সাথে পরিবর্তন হয় না? হ্যাঁ, পরিবর্তন হয়। তাহলে যদি পরিবর্তন হয়, তাহলে তো আমাদের এই বলটাও এক্সটার্নাল ফোর্সটাও কি করতে হবে? প্রতিনিয়ত কি করতে হবে বলতো? পরিবর্তন করে করে নিয়ে যেতে হবে। এখন কথা হলো, ধরো আমরা তো এখন কৃত কাজ বার করবো, যে বি থেকে সিতে নিতে আমার কতটুকু কাজ করা লাগছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? পরিবর্তনশীল বল দ্বারা কাজ বার করতে হবে। এর জন্য আমরা কি করব? ক্ষুদ্র 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 অংশে কি করবো বলতো? ভাগ করে নিব, যাতে ধ্রুব বল থাকে ওখানে। পরিবর্তনশীল বল না, আমরা ধ্রুব বল দ্বারা কাজ বার করে ইন্টিগ্রেশন করে কি করব? টোটাল কাজটা বের করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে এইটুকু আমরা ক্ষুদ্র একটা কি ধরলাম বলতো? সরণ ধরলাম। এখান থেকে এইটুকু যে ক্ষুদ্র সরণ, এটাকে আমরা কি ধরলাম বলতো? ডিআর। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমরা ওই ডি বিন্দুতে, এখন এই যে এখান থেকে ক্ষুদ্র সরণ ধরলাম, তাহলে বলের পরিমাণটা আমাদের কি থাকলো বলতো? পরিবর্তন হলো না। কিন্তু এই ডি বিন্দুতে বল কত ছিল এটা বার করে নিতে হবে না? তুমি যখন এখান থেকে ক্ষুদ্র সরণ ঘটাবা, তখন ওই বলের সমানে একটা কি করতে হবে? বাহ্যিক বল দিয়ে তোমার কাজ করতে হবে। বুঝছো? তাহলে কাজ বার করার জন্য আমাদের কি বার করতে হয়? বল বার করতে হয়। কি বার করতে হয়? বল বার করতে হয়। তাহলে ডি বিন্দুতে আমরা দেখি কতটুকু বল কাজ করতেছে। অতএব ডি বিন্দুতে মহাকর্ষ বল এফ জি ইকুয়াল, তাহলে কত আসবে বলো? জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে এটুকু দেখো কত দূরে আছে? আর দূরে আছে। বুঝছো? এখন ডিআর ক্ষুদ্র সরণ ঘটাতে কৃত কাজ, তাহলে ক্ষুদ্র সরণে কৃত কাজ, তার মানে কৃত কাজটা কি হবে? ক্ষুদ্র হবে, ডিডাব্লিউ। তাহলে ডি কাজ মানে কি? বল ইন্টু কি বলতো? সরণ। বল ও সরণের মধ্যবর্তী কোণের কস। এখন বলো, এ বল কোন দিকে? এইদিকে। সরণ কোন দিকে? তাহলে বল ও সরণ পরস্পর বিপরীত দিকে না? তাহলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো মাইনাস এফ জি ইন্টু কি আসলো বলতো? ডি আর। এটা আমাদের কি আসলো বলতো? ডি ডাব্লিউ। ক্ষুদ্র সরণ পাইলাম আমরা। আমাদের কাজ কি ডি আর সরণের জন্য কৃত কাজ বার করা, নাকি ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত টোটাল সরণের জন্য কাজ বার করা? টোটাল সরণের জন্য কাজ বার করা। তাহলে চলো আমরা সেটা এখন বের করে দেখি। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল সরণ ঘটাতে মোট কৃত কাজ, তাহলে মোট কৃত কাজ এটা কি করতে হবে? উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মাইনাস এফ জি ইন্টু কত আসছে বলতো? ডিআর। তাহলে টোটাল কৃত কাজ আমরা কি পাবো বলতো? ডাব্লিউ পাবো। মাইনাস সামেশন অফ এফ জি মানে কত? জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কি আসবে বলতো? ডিআর। লিমিট হলো আর আই থেকে আর এ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল মাইনাস জি এম ওয়ান এম টু, এগুলো কনস্ট্যান্ট না? ভর অভিকর্ষ এগুলো কনস্ট্যান্ট না? হ্যাঁ, 1 ডিভাইডেড বাই কত আসবে বলতো? আর স্কোয়ার ইন্টু কত আসবে বলতো? ডিআর।
বলো এখন ইন্টিগ্রেশন করে কত আসবে? তাহলে দেখো এটা এখানে এভাবে লেখা যায় r⁻², তাহলে কত আসবে r⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। হ্যাঁ, আর ইনিশিয়াল থেকে কি আসবে বলো তো? আর ফাইনাল। তাহলে w ইজ ইকুয়াল মাইনাস জি m1m2। তাহলে যে মাইনাসটা বাইরে নিয়ে আসো, মাইনাসটা বাইরে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে -1 হবে না এখানে? -1 বাইরে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কত থাকছে? r⁻1 মানে 1 ডিভাইডেড বাই r, ri থেকে rf। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ w ইজ ইকুয়াল জি m1 m2 1 ডিভাইডেড বাই rf মাইনাস 1 ডিভাইডেড বাই ri। বুঝছো? দেখো স্প্রিং বল আর মহাকর্ষ বলের একটু দেখলে বুঝতে পারবো। দেখো স্প্রিং বলে কি ছিল? স্প্রিং বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, মানে ইনিশিয়ালটা আগে ছিল। আর মহাকর্ষ বলটা কি হবে বলতো? জি m1 m2 1 বাই আর এফ মাইনাস কি বলতো 1 বাই আর আই। বুঝলে? তোলো। আর চান্স পাইনি। দেখো তাহলে এটা কি বলতো? মহাকর্ষ বল দ্বারা আমাদের কি বলতো কৃত কাজ। এখন যদি আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ নিতে চাই, তার মানে কি হবে? এটার বিপরীত। মহাকর্ষ বলের বিরুদ্ধে বা কি বলতো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে যদি আমরা এটা লিখি মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, লিখলাম মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে ওইটা সমান আমরা পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল, একবার লিখে দিলাম, হ্যাঁ এটা হলো ডাব্লিউ এক্সটার্নাল জি, হ্যাঁ m1 m2 1 ডিভাইডেড বাই আর আই মাইনাস 1 ডিভাইডেড বাই আর এফ, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। এখন দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে? তাহলে মহাকর্ষ বল দ্বারা ধনাত্মক বা ঋণাত্মক কাজ, মহাকর্ষ বল দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক কাজ বড় বার করতে পারবা এখন? 1 নাম্বার, যদি এমন হয় যে আর এফ ইজ লেস দেন আর আই বা 1 ডিভাইডেড বাই আর এফ ইজ গ্রেটার দেন কি হবে 1 ডিভাইডেড বাই আর আই। দেখো আর এফ যদি ছোট হয় তাহলে এটা ছোট, এটা কি বলতো বড়। তাহলে একক ছোট সংখ্যা দ্বারা ভাগ করতেছো, একক বড় সংখ্যা দ্বারা ভাগ করতে, ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে বড় আসবে না, আর বড় সংখ্যা দ্বারা ভাগ করলে কি আসবে? ছোট আসবে। তার মানে এটা বড় হবে, এটা কি হবে বলতো? ছোট হবে। বুঝছো? আর অসমতা তো পড়ছো তোমরা মনে হয়। তাহলে কি করতে হয়? যদি এটা এটা যদি 1 বাই করে দাও তাহলে কি হয়েছে? উল্টো আসে না? চিহ্নটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। বুঝছো কি বলছি? 1 বাই করে দিলে এটা এইদিকে থাকলে এটা কোন দিকে হয়ে যায়? এইদিকে। অসমতা। তো যাই হোক দেখো, তা যদি এত ইজ ইকুয়াল এত বা এত হয়, এটার অর্থ কি দেখো? ইনিশিয়াল সরণ অপেক্ষা ফাইনাল সরণ অপেক্ষা ইনিশিয়াল সরণ কি বলতো বেশি। তার মানে প্রথমে একটা বস্তু দূরে ছিল, তাকে কোথায় নিয়ে আসো? কাছে নিয়ে আসো, তাই না? অর্থাৎ দুটি বস্তুকে যদি কাছাকাছি নিয়ে আসো তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে বলতো? ধনাত্মক হবে। ঠিক আছে? এত হয় অর্থাৎ
দুটি বস্তুকে হ্যাঁ পরস্পরের নিকটে বা কাছাকাছি আনলে কাছাকাছি আনলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ধনাত্মক। দুই নাম্বার, দুটি বস্তু ও যদি আর এফ ইজ গ্রেটার দেন কি হয় আর আই বা 1/RF is less than 1/RI হয়। এর অর্থ কি দেখো, ইনিশিয়ালটা হ্যাঁ পরে কি আছে বলতো, দূরে গেছে। অর্থাৎ দুটি বস্তুকে পরস্পর থেকে দূরে সরে নিয়ে গেলে, দুটি বস্তুকে পরস্পর থেকে দূরে সরালে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। মনে থাকবে, এটা এমসিকিউ আসে। হুম, না ঝামেলা আছে, আকর্ষণ বিকর্ষণ দুইটাই হয়। হয়েছে এইটুকু, হ্যাঁ তোলা শেষ। দেখো আমাদের আরো দুইটা জিনিস আছে কাজের, একটা হলো কুয়া খালি করতে কৃত কাজ, আর একটা হলো ইটের স্তূপ করতে কৃত কাজ। সামনের দিনে পড়ায় দেবনি, ভালো লাগতেছে না। হ্যাঁ এইগুলোর ম্যাথ করব, ম্যাথ করে আমরা ওই দুটা করবো নি। মানে তোমার কুয়া খালি করতে কৃত কাজ যেটা আছে এটাই 30 মিনিট লাগবে, বুঝছো? ইটের স্তূপ করতে কৃত কাজ ওটা ধরো 6 মিনিট, 5-6 মিনিট, আর বাকি সময় আমরা ম্যাথ করব, কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে পড়াই দিতাম, তা হ্যাঁ আবার কেমন কেমন লাগতেছে কেন জানি শরীরটা।